বড়পুকুরে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস, যা বললেন প্রেস সচিব। বড়পুকুরে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু। 1.5 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। খনির 1406 নম্বর নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3.94 লাখ টন। তিনি জানান, রোববার দুপুর 12টা থেকে কয়লা খনির নতুন 1406 নম্বর ফেজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। শনিবার সকাল থেকে ওই নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন ট্রায়ালের কাজ শুরু করা হয়েছিল। আজ দুপুরে ভূগর্ভ থেকে আনুষ্ঠানিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। আবু তালেব ফারাজি জানান, গত 23 জুন কয়লা খনির 1305 নম্বর পুরনো ফেজের মজুদ কয়লা শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ শেষে উত্তোলন পুনরায় শুরু করা হয়েছে। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস, যা বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কি করছে তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিসের কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কি করছে অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, এটা দেখছি। এ বিষয়ে আরো কনক্রিট ইনফরমেশন পেলে আপনাদের জানাতে পারবো। তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না, আলোচিত আনিসার। সময় মতো কেন্দ্রে না আসায় এইচএসসি প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আনিসা আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদের এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়া হচ্ছে না। মায়ের স্ট্রোকের কারণে পরীক্ষার 1 ঘন্টা দেরি করে কেন্দ্রে পৌঁছানোর যে দাবি তিনি করেছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে তার কোনো প্রমাণ মেলেনি। ফলে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছিল তা আর বাস্তবায়িত হচ্ছে না। কাঁদতে কাঁদতে সেদিন আনিসা জানিয়েছিলেন, অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে, সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে। আর দেরির কারণে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি তিনি। সরকারি বাংলা কলেজ কেন্দ্রের সামনে আনিসার ছোটাছুটি ও কান্নার সেই ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা। তাকে বাংলা প্রথম পত্র পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে। সেই দাবি মেনে আনিসাকে পরীক্ষায় বসানো হবে বলে ঘোষণাও দেয় শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড। তবে ঘটনার সত্যতা নিশ্চিত হতে একই সঙ্গে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি কমিটি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আরেকটি কমিটি করা হয় আনিসার পরীক্ষা কেন্দ্র সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে। দুই পক্ষের তদন্তে ঘটনা সম্পর্কে আনিসার বর্ণনা অনুযায়ী সত্যতা মেলেনি, সেজন্য আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না। তবে আনিসা যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় 66 নম্বর পায়, তাহলে দুই পত্র মিলিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামাল উদ্দিন হায়দার সংবাদ মাধ্যমকে বলেন, আনিসার পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তার দেওয়া তথ্যগুলো যাচাইয়ের কাজ করা হয়েছে, সেগুলো বিবেচনা করা হচ্ছে। সে পরীক্ষা না দিয়েও পাশ করতে পারে। সেক্ষেত্রে তাকে দুই পত্র মিলিয়ে 66 নম্বর পেতে হবে, তাহলে তার রেজাল্ট আসবে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব ও ঢাকা বোর্ডের 2 কর্মকর্তা জানান, মায়ের অসুস্থতা নিয়ে আনিসা যেভাবে তথ্যগুলো দিয়েছিল তার সত্যতা মেলেনি। তার মা ওই হাসপাতালে নিয়মিত রোগী। সেদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে সেখানে ভর্তি হয়েছিল, এমন তথ্যের সত্যতা মেলেনি। এমনকি হাসপাতালে ভর্তি যে তথ্য দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, আনিসা আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। ঢাকা বোর্ড ও বাংলা কলেজ যে তদন্ত কমিটি করেছিল, তারা আমাদের কাছে হাসপাতালে ভর্তির স্লিপ সহ কিছু তথ্যপত্র চেয়েছিল। আমরা সেগুলো আনিসের কাছ থেকে নিয়ে কমিটিকে দিয়েছিলাম। এখন শিক্ষার্থী যদি ভুয়া স্লিপ এনে দেয়, তাহলে তো আমাদের কিছু করার নেই। সেটার সত্যতা তদন্ত কমিটি যাচাই করেছে। যতদূর জেনেছি, ঘটনার সত্যতা না পাওয়ায় বোর্ড তার আর পরীক্ষা নিচ্ছে না। এখন যে উপায়টা আছে তা হলো দুই পত্র মিলিয়ে 66 নম্বর পেলে পাশ ধরা হয়। সেক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র আনিসা 66 পেলে এবং বাকি সব বিষয়ে পাশ করে সে পাশ করে যাবে। এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, আনিসার বিষয়ে আমাদের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত নেই। তিনি প্রচলিত নিয়ম উল্লেখ করে বলেন, কোনো পরীক্ষা প্রথম পত্রে পরীক্ষা দিতে না পারলে দ্বিতীয় পত্রে 66 নম্বর পেলে উভয় পত্রে পাশ হিসেবে গণ্য হবে। বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত 2। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন 2 জন। গতকাল রাতে শয়ার ইউনিয়নের মুড়িরহাট বটতলা এলাকায় ঘটে ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপলাল দাসের মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। আজ বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ছিল, এজন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে প্রদীপ দাস রূপলাল দাসের বাড়ির দিকে রওনা হন। কিন্তু গ্রামের ভিতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস সয়ের ইউনিয়নের কাজীরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন। সেখানে রূপলাল গিয়ে দুজন রিকশায় চড়ে ঘনিরামপুর গ্রামের দিকে রওনা হন। রাত 9টার দিকে তারাগঞ্জ কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে ভ্যান চোর সন্দেহে তাদের দুজনকে কয়েকজন আটক করেন। এরপর সেখানে লোক জড়ো হতে থাকেন। এক পর্যায়ে প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে 4টি প্লাস্টিকের ছোট বোতল বের করেন লোকজন। এর একটি বোতল খুললে ভেতরে থাকা তরলের ঘ্রাণে অসুস্থ হয়ে পড়েন পাশাইপাড়া গ্রামের ভ্যান চালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদী হাসান। এদের লোকজনের সন্দেহ আরো বাড়ে। এরপর অজ্ঞান করে ভ্যান চুরির সন্দেহে তাদের মারধর শুরু করেন। বটতলা থেকে মারতে মারতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে নিয়ে আসা হয় তাদের। মারধরের এক পর্যায়ে অচেতন হয়ে সেখানে ফেলে রাখা হয়। পরে রাত 11টায় তাদের উদ্ধার করে পুলিশ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তারাগঞ্জ হাসপাতালের কর্মরত চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোররাতে তিনিও মারা যান বলে নিশ্চিত করেছেন নিহত রূপলাল দাসের ভাই খোকন দাস। তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বলেন, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধা ও নির্বাচনী তথ্য সহজে পৌঁছে দিতে একটি নতুন মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা প্রার্থীর তথ্য থেকে শুরু করে ভোট কেন্দ্রের আপডেট এবং অভিযোগ দাখিলের সুযোগ সবকিছু এক জায়গায় পাবেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ সংক্রান্ত নির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে অ্যাপটি যেন দ্রুত চালু হয় এবং ব্যবহারকারীদের জন্য সহজ ও সুবিধাজনক হয় তা নিশ্চিত করতে হবে। এই নির্দেশনার মূল উদ্দেশ্য হল ভোটারদের জন্য একটি নির্ভরযোগ্য ও আধুনিক ডিজিটাল সেবা তৈরি করা, যা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়াবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তায়েব আহমেদ আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পনা অনুযায়ী অ্যাপটিতে থাকবে প্রার্থীদের বিস্তারিত তথ্য, ভোট কেন্দ্রে হালনাগাদ অবস্থান ও অন্যান্য প্রাসঙ্গিক আপডেট। এছাড়া ভোটাররা অ্যাপের ইন্টারেক্টিভ ফিচারের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন, যা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছবে। ফায়েজ সাহেবের উপস্থাপনা শোনার পরই প্রধান উপদেষ্টা দ্রুত অ্যাপ চালুর নির্দেশ দেন। আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা, বলছেন হাফিজ। আগামী নির্বাচনকে বিএনপির জন্য অগ্নি পরীক্ষা অভিহিত করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জনগণ আমাদের হয়তো ভোট দিয়ে নির্বাচিত করবে, কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তা করি তাহলে 15 দিনও ক্ষমতায় টিকতে পারবো না। হাফিজউদ্দিন বলেন, যে দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান, যে দলের প্রধান বেগম খালেদা জিয়া এখনো জীবিত, সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এখনো ঐক্যবদ্ধ হয়েছে। কোনো ষড়যন্ত্র সেই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে 71-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার শহীদ জিয়া শীর্ষকে আলোচনা সভার সূচনা হয়।